আসসালামু আলাইকুম। ড্রামার শোতে আমরা আমাদের ফিমেল লিড ডামিকে দেখতে পাই। এখানে সে তার ম্যাজিক প্র্যাকটিস করতেছিল এবং ম্যাজিক প্র্যাকটিস করতে করতে সে একটা পট ভেঙে ফেলে। আর সেই পট থেকে একটা মাছ বের হয়ে যায়। এতে দামি অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই মাছটি তার মাস্টারের অনেক বেশি প্রিয় ছিল। এখানে মাস্টার তাকে মানাও করেছিল যে তুমি এত ম্যাজিক ব্যবহার করবা না। সে মাস্টার নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে গিয়েছিল। আর তখনই সেখানে মাস্টার চলে আসে। এখানে মাস্টার আসার পর তাকে অনেক বকা দিতে থাকে, বলে আমি তোমাকে সাবধানে থাকতে বলছিলাম এবং এত পাওয়ার ইউজ করতে মানা করছিলাম। তুমি জানো না এই মাছটি ধরার জন্য আমি কত কষ্ট করেছিলাম। কিন্তু আমাদের দামি সেই মাছটি ব্যবহার করে একটি খাবার বানিয়ে দেয়। এতে মাস্টার আরো বেশি রেগে যায় এবং বলে, ঠিক আছে, আর সহ্য করা যাচ্ছে না। আমি তোমাকে অনেক বছর এই মাউন্টেনে রেখেছি, এখন সময় এসেছে তুমি শহরে চলে যাও। সে দামিকে তার বাসা থেকে বের করে দিতে যায়। এখানে দামি বলে, আমি শহরে যেয়ে কি করব? তখন মাস্টার তাকে একটি পেপার দেয় এবং বলে, এই বার্থ ডেটের একজনকে তোমার খুঁজে বের করতে হবে। আর সেই মানুষটার নাম হবে মিস্টার লি। আর তুমি যখন তাকে খুঁজে পাবে তার সঙ্গে বিয়ে করবে। তখন দামিনী বলে, বিয়ে করারটা কি খুব দরকার? তখন মাস্টার বলে, হ্যাঁ, খুবই দরকার। তুমি যদি তাকে বিয়ে না করো তাহলে তোমার জীবনে অনেক বড় বিপদ চলে আসবে। তখন বলে, তাহলে আমি তাকে খুঁজবো কি করে? তখন মাস্টার তাকে একটি কম্পাস দেয়। তুমি এই কম্পাসের সাহায্যে যেতে থাকো এবং তুমি যখন তার সামনে যাবে তুমি ঠিকই তাকে চিনতে পারবে। তারপর দামিনী সেখান থেকে চলে যায়। এতে মাস্টার অনেক বেশি খুশি হয় এবং মনে মনে বলে, এ যদি আর কিছুদিন আমার বাসায় থাকতো তাহলে আমার পুরো বাসায় ভেঙে ফেলতো। এরপর আমরা দেখি যে অনেকগুলো লোক একজনকে মারতেছে। তারপর অ্যাসিস্ট্যান্ট তার বস মিস্টার লিকে বলে, আমরা এখন এর সঙ্গে কি করব? আর এই লোকটি আমাদের কোম্পানির তথ্য চুরি করেছিল, তো এখন কি করব আমি এর সঙ্গে? এখানে ম্যানেজার বারবার ক্ষমা চাচ্ছিল যে এইরকম কাজ আমি আর কখনো করব না। আমার বাসায় অনেক ছোট ছোট বাচ্চা আছে, তাদের খেয়ালও আমার রাখতে হবে। কিন্তু মিস্টার লি তাকে ক্ষমা করে না এবং বলে, এর এমন অবস্থা করো সে যেন কথা বলতে না পারে এবং চোখ দিয়ে কিছু দেখতেও না পারে। মিস্টার লি যখন চলে যাবে তখন ম্যানেজার বলে, তুমি অনেক বেশি অহংকারী। তুমি এত অহংকার কেন করো? তোমার তো পাও নেই, তুমি চলতেও পারো না। আর তোমার বাবা মা, তারা তো ছোটবেলায় চলে গিয়েছে। আর এমন কেউ নেই যে তোমাকে ভালোবাসবে। আর তুমি এমন কাউকে পাবাও না। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে অনেক বেশি রেগে যায় এবং বলে, এর পাও ভেঙে ফেলো। এরপর আমরা আবার দামিকে দেখতে পাই। সে সিটিতে চলে এসেছে। সে একটি বিল্ডিং এর বাইরে দাঁড়িয়েছিল এবং বলে, আমার হাজবেন্ড এই বিল্ডিং এর ভিতরেই আছে। কিন্তু সে বিল্ডিং এর ভিতর থেকে অনেক বেশি নেগেটিভ এনার্জি আসতেছিল। দামিনী মনে মনে ভাবে, এই ডেভিল স্পিরিটটার কার মধ্যে আছে যার মধ্যে এত বেশি নেগেটিভ এনার্জি? অন্যদিকে মিস্টার লি তার অ্যাসিস্ট্যান্টকে বলতেছে, যত প্রমাণ আছে তুমি পুলিশকে দিয়ে দাও, এরপর যা করার পুলিশ করবে। তারপর দামিনী বিল্ডিং এর ভিতরে চলে আসে। এখানে দারোয়ান তাকে আটকানোর চেষ্টা করে। দারোয়ানকে দেখে দামিনী বলে, এ আমার হাজবেন্ড না, এ আমার হাজবেন্ড হতে পারে না। কিন্তু গার্ড তখনও তাকে আটকাতে চেষ্টা করে। তখন দামি বলে, আমাকে আটকাবে না, আমি আমার হাজবেন্ডকে খুঁজতে এসেছি। তখন গার্ড বলে, তোমার মতো এমন গরিব লোক এখানে প্রত্যেক দিনই আসে, আর তোমার হাজবেন্ড এত বড় বিল্ডিং এ কি করবে? দামিনী গার্ডকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু গার্ড কিছুতেই বুঝতেছিল না। আর তখনই সেখানে মিস্টার লি চলে আসে এবং মিস্টার লিকে আসতে দেখে কম্পাস তার দিকেই ইশারা করে। তখন দামিনী বুঝে যায় এটাই হচ্ছে তার হাজবেন্ড এবং গার্ডকে বলে, ওই দেখো, ওই যে আমার হাজবেন্ড। এখানে অ্যাসিস্ট্যান্ট তাকে আটকায়, কিন্তু দামিনী শোনে না এবং সোজা যে মিস্টার লিয়ের কোলে বসে পড়ে এবং তাকে হাজবেন্ড বলতে থাকে। এখানে দামিনী মিস্টার লুকে খুব ভালোভাবে দেখতেছিল আর মনে মনে ভাবে, এর ভিতর থেকেও কিছুটা ব্ল্যাক এনার্জি আসতেছে আর আমি এটা ধ্বংস করতে পারবো। এখানে মিস্টার লি বলে, তোমার এত কেন দেরি হয়ে গেল? আমি তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম। কিন্তু এটা দামিনীর স্বপ্ন ছিল। মিস্টার লি তো কিছুই বলতেছিল না। তখনই পাশের থেকে কিছু লোক বলে, আমরা তো ভাবছিলাম এনার কখনো বিয়েই হবে না। আর এইসব কথা অ্যাসিস্ট্যান্ট শুনে ফেলে এবং তাদের চাকরি থেকে বের করে দেয়। আর তখন মিস্টার লি দামিনীকে ধাক্কা দেয়। এখানে দামিনীরও অনেক বেশি রাগ হয়ে যায়, কিন্তু তারপর সে ভাবে, না, রাগ করলে চলবে না, আমার তার সঙ্গে থাকতেই হবে। দামিনী আবার মিস্টার লির কাছে যেতে যাবে, তখন অ্যাসিস্ট্যান্ট তাকে আটকায় এবং বলে, আপনি যদি বেশি কিছু করেন তাহলে আমরা পুলিশকে ডাকতে বাধ্য হব। মিস্টার লি তাকে গেট লস বলে চলে যেতে চায়। তখন দামিনী মনে মনে ক্যালকুলেট করে এবং সে সবকিছু বের করে বলে যে, তোমার ভিতর পয়জন আছে
আর আমাকে মনে হয় মাস্টার এর জন্যই পাঠাইছে যাতে আমি তোমাকে সুস্থ করতে পারি। সে দৌড়ে মিস্টার লির কাছে চলে যায় এবং বলে, হাজবেন্ড, আমি তোমার সঙ্গে বাসায় যেতে চাই। মিস্টার লি তাকে সরে যেতে বলে। এখানে দামিনী তার পা ধরে বসে পড়ে। এখানে অ্যাসিস্ট্যান্ট তাকে সরানোর চেষ্টা করে। তখন দামিনী তার পাওয়ার ব্যবহার করে এবং অ্যাসিস্ট্যান্টকে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। তখন দামিনী বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তোমার যে আনলাক আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে মিস্টার লি কিছুই বুঝতে পারতেছিল না। তখন দামিনী বলে, তুমি কিছুক্ষণের মধ্যে অনেক বড় একটা বিপদে পড়বা। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি কেমন ননসেন্সের মতো কথা বলতেছো, এমন কথা বলার সাহস হলো কি করে তোমার? আর তখনই পিছন থেকে একটা গুন্ডা আসে এবং তার হাতে চাকু ছিল এবং দামিনী মিস্টার লিয়ের সামনে চলে আসে এবং এমন পিটেন করে যে চাকু তার লেগেছে। অন্যদিকে দারোয়ানরা সেই লোকটিকে নিয়ে চলে যায়। তখন দামিনী বলে, দেখছো আমি কেমনভাবে তোমার জীবন বাঁচিয়েছি? তখন দামিনী বলে, আমি তোমাকে সে কখন থেকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, তুমি যদি আমাকে বিয়ে করো তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। তখন মিস্টার লি বলে, তুমি কেমন বোরিং কথা বলো। আর তখনই আমরা সেখানে লিওনজিকে আসতে দেখি। সে এসে বলে, তুমি একটা গরিব মেয়ের সঙ্গে কি করতেছো? দামিনী তার কাছে যায় এবং বলে, তুমি সেই খারাপ মানুষটা যার চেহারা ভালো কিন্তু তার মাথায় কোনো বুদ্ধি নেই। তখন দামিনী ছেলেটিকে বলে, আমি মিস্টার লিকে বিয়ে করতে চাই, আমি তাকে বিয়ে করব দেখে এখানে এসেছি। তখন ছেলেটি বলে, তুমি কি জানো না মিস্টার লিয়ের সঙ্গে যেই থাকে তারই মৃত্যু হয়। তার মা বাবা তার জন্মদিনের দিনই মারা গিয়েছিল কার অ্যাক্সিডেন্টে। তারপর সে যখন ব্লাইন্ড ডেটে গিয়েছিল সেই মেয়েটির সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছিল। আর তোমার কথা, তুমি যদি এর সঙ্গে বিয়ে করো তাহলে তোমার সঙ্গেও এমনই কিছু একটা হবে। এখানে মিস্টার লির অনেক রাগ হচ্ছিল কিন্তু সে কিচ্ছু বলতে পারতেছিল না। তারপর দামিনী সামনে যায়। লিওনজি যখন চলে যাবে তখনই দামিনী একটা ম্যাজিক করে এবং তাকে ডাকে। সে যখন পিছন ঘুরতে যাবে সে পড়ে যায় আর এটা দেখে দামিনী অনেক জোরে জোরে হাসতে থাকে। এরপর দামিনী মিস্টার লিকে বলে, দেখছো তুমি যদি আমার সঙ্গে থাকো আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করতে পারবো। তখন মিস্টার লিও কিছুটা ভাবতে থাকে, বলে, এ তো সবার থেকে আলাদা কিন্তু আমি সবার উপর বিশ্বাস করতে পারি না। তারপর দামিনী বলে, চলো আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসি। তখন মিস্টার লি বলে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তখন দামিনী বলে, কেন, আমাকে কি ভালো লাগতে শুরু হয়েছে তোমার? আর তখনই মিস্টার লি এর ব্লাড অমিটিং হওয়া শুরু করে। এটা দেখে দামিনী চেক করে এবং বলে, তুমি তো পার্মানেন্টলি ইল আর তুমি 3 বছরের বেশি বাঁচবা না। এটা শুনে মিস্টার লি চলে যেতে চায়। তখন দামিনী বলে, তোমার কাছে আর একটা উপায় আছে, আমাকে তোমার বাসায় নিয়ে চলো, আমি তোমাকে চিকিৎসা করব এবং তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবা। আর তুমি যখন সুস্থ হবা তখন তোমাকে বিয়ে করলেই চলবে। তারপর মিস্টার লি বলে, তুমি যদি আমাকে ঠিক না করতে পারো আমি তোমার 2টা হাতই কেটে ফেলবো। অন্যদিকে আমরা লিওকে দেখতে পাই। সে অশ্রমে ছিল এবং সে মনে মনে বলতে থাকে, একটা গ্রাম থেকে আসা মেয়ে আমাকে অপমান করছে, আমি তাকে উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বো। সে যখন দরজা খুলতে যাবে দরজা উল্টো তার উপরই এসে পড়ে। এতে সে আরো বেশি রাগ করে যায়। অন্যদিকে আমরা দামি এবং মিস্টার লিকে দেখতে পাই। তারা দুজন মিস্টার লি এর বাসায় ছিল। এখানে দামিনী বলে, আমি তোমার ট্রিটমেন্ট শুরু করব আর ট্রিটমেন্ট শুরু হবে তোমার পা দিয়ে, তাই তাড়াতাড়ি প্যান্ট খুলে ফেলো। তখন মিস্টার লি বলে, না, আমি আমার প্যান্ট খুলবো না। তখন দামিনী বলে, যদি তুমি প্যান্ট না খুলো তাহলে আমি দেখবো কি করি। তারপর তারা দুজন ঝগড়া করতে থাকে এবং দামিনী তার পাওয়ার ব্যবহার করে প্যান্ট খুলে ফেলে। তারপর সে তার পা দেখতে থাকে এবং ভাবে তার পায়ে তো অনেক বেশি ইভেল শক্তি রয়েছে আর এই কারণেই সে দাঁড়াতে পারে না। তারপর সে মিস্টার লিকে বলে, তোমার পায়ে এত বেশি ইভেল স্পিড রয়েছে, এটা যদি অন্য কারোর ভিতর থাকতো সে এতদিনে মারা যেত। যা দেখতেছি তুমি এবং তোমার বডি অনেক বেশি স্ট্রং। তারপর দামিনী তার পা টাচ করতে থাকে। তখনও মিস্টার লি মানা করতে থাকে যে আমাকে টাচ করো না। তখন দামিনী বলে, আর আমাকে চিকিৎসা করতে দাও। তারপর সে চিকিৎসা করা শুরু করে আর তখনই ভূকম্প শুরু হয়ে যায়। তখন মিস্টার লি বলে, দেখছো আমার সঙ্গে যেই থাকে তার সঙ্গেই অনেক খারাপ কিছু হয়। তখন দামিনী বলে, চিন্তা করো না, এখন তুমি আমার সঙ্গে আসো আর আমি অনেক বেশি শক্তিশালী, তাই তুমি টেনশন নিও না। তারপর সে আবার ট্রিটমেন্ট শুরু করে এবং তার পায়ে অনেক বেশি ভালো এনার্জি দেয়। এখানে মিস্টার লির অনেক বেশি পেন হচ্ছিল এবং ব্লাড অমিটিংও হচ্ছিল। আর তখনই দামিনী থেমে যায় এবং বলে, এই চিকিৎসা দেখে তোমার জন্য অনেক বেশি কষ্টকর হচ্ছে, দাঁড়াও আমি অন্য কিছু করতেছি। তারপর সে একটি কাগজ বের করে, এই কাগজটা তার মাস্টার তাকে দিয়েছিল। তারপর সে আবার ম্যাজিক ব্যবহার করে ট্রিটমেন্ট করা শুরু করে দেয়।
তারপর দামিনী বলে চিকিৎসা করা হয়ে গেছে, এখন তুমি দাঁড়াতে পারো। মিস্টার লি তখন মনে মনে বলে 10 বছর ধরে আমি চিকিৎসা করতেছি, আমি দাঁড়াতে পারিনি, আর তার এইটুকু ম্যাজিকে আমি দাঁড়িয়ে যাব। তারপর মিস্টার লি আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করে এবং সে পুরোপুরি দাঁড়াতেও পারে। তারপর সে দামিনীর অ্যাকাউন্টে অনেকগুলো টাকাও পাঠিয়ে দেয়। তখন দামিনী বলে আমার টাকা লাগবে না। তখন মিস্টার লি বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার নামে একটা বাড়ি কিনে দেব। তখন দামিনী বলে আমার ওটাও লাগবে না। তখন মিস্টার লি বলে তাহলে তোমার কি লাগবে, তুমি যা বলবা আমি তোমাকে সবকিছু কিনে দেব। তখন দামিনী বলে আমার এইসব কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমাকে লাগবেই। কিন্তু মিস্টার লি মানা করে দেয় এবং বলে তুমি আবার ওইসব নিয়ে কথা বলতেছো। তখন দামি বলে আমি যদি তোমাকে বিয়ে না করি আমি মরে যাব। তারপর আমরা পাস্টে আবার দেখতে পাই, সে যখন সেখান থেকে চলে আসতেছিল তখন তার মাস্টার তাকে বলেছিল তুমি যদি বিয়ে না করো তাহলে তুমি বাঁচতে পারবা না, আর যদি তোমাকে বিয়ে করতে হয় ওই ছেলেটাকেই করতে হবে। তখন মিস্টার লি বলে তুমি চিন্তা করো না, তুমি অসুস্থ হয়ে গেলে আমি ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ডাক্তার নিয়ে আসবো তোমার চিকিৎসার জন্য। তখন দামি বলে কোনো ডাক্তার আমাকে ঠিক করতে পারবে না। তারপর দামিনীর পা পিছলে যায় এবং সে মিস্টার লি এর উপর এসে পড়ে, আর তাদের দুজনের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এখানে মিস্টার লি অনেক বেশি লজ্জা পেতে থাকে, কিন্তু দামিনী বলে দেখো তুমি এখন আমাকে কিস করে ফেলেছো, এখন আমার রেসপন্সিবিলিটি তোমাকে নিতেই হবে। তখন মিস্টার লি বলে এটা শুধু কিসই ছিল, আর তাও অ্যাক্সিডেন্টলি হয়েছে। তখন দামিনী অনেক আদরের স্বরে বলে তুমি যদি আমাকে বিয়ে না করো আমার কি হবে, এই শহরে কি আমার কেউ আছে, শুধু তুমি একমাত্র আমার হাজবেন্ড আছো, তুমি যদি আমাকে না নাও তাহলে আমার এই ব্রিজের ভিতর যাই শোয়া লাগবে। এতে মিস্টার লি রাজি হয়ে যায়। তারপর দামিনী তাকে আবার হাজবেন্ড করতে থাকে। তারপর মিস্টার লি দামিনীকে নিয়ে তার নিজের ভিলায় চলে আসে, যেখানে সে সব সময় থাকে। এখানে সে তো তার বাসা দেখে অনেক বেশি শকড হয়ে যায় এবং অনেক খুশি হয়ে যায় এবং সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর সেখানে মেড আসে এবং বলে ম্যামের রুম প্রিপেয়ার করা হয়ে গিয়েছে এবং তুমি ম্যামকে নিয়ে তার রুমে চলে যাও। তখন দামি বলে কি হানি, আমার রুম, আমি কি তোমার সঙ্গে থাকবো না তোমার রুমে? এটা শুনে মেড এবং মিস্টার লি অনেক বেশি অবাক হয়ে যায় এবং মিস্টার লি বলে তোমার মুখটা বন্ধ রাখো, আর তুমি যতদিন এখানে থাকবা আমাকে বিরক্ত করতে পারবা না, আর যদি বিরক্ত করো আমি তোমাকে বাসা থেকে বের করে দেব। এরপর সকাল হয়ে যায়। মিস্টার লি দেখে যে একটা হাত তার মুখের উপর, আর এই হাত আর কারোর ছিল না, দামিনীর ছিল। মিস্টার লি তাকে এখান থেকে চলে যেতে বলে। তখন দামি বলে আমি যাব না, তুমি আমার হাজবেন্ড, আমি তোমার ওয়াইফ, আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই। সে মিস্টার লির আরো ক্লোজে চলে আসে। মিস্টার লি তাকে দূরে সরিয়ে দেয়। দামিনী আবার তাকে জড়িয়ে ধরে এবং জোরপূর্বক কিস করতে যায়। অন্যদিকে মিস্টার লি তার ফেস দূর করার চেষ্টা করতেছে, আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে এবং মিটিং এর বিষয় বলতে থাকে। তখন দামিনী এবং মিস্টার লি অনেক বেশি লজ্জা পায় এবং দামিনী বলে হাজবেন্ড তুমি তাড়াতাড়ি যাও এবং তাড়াতাড়ি বাসায় ফেরত এসো, যাতে আমরা একসঙ্গে ডিনারে যেতে পারি। এখানে দামিনী অনেক বেশি খুশি হচ্ছিল। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট মিস্টার লিকে বলে আজকে আপনি অনেক ভালো মুডে আছেন, আর এই সবকিছু কি ওই ম্যামের কারণে হচ্ছে? আর তখনই আমরা দেখতে পাই মিস্টার লি এর ঘাড়ে অনেক লাভ বাইট, আর মিস্টার লি বলে না এমন কিছুই না, আর তুমি এত কথা বলতেছো কেন, যাও ব্রেকফাস্ট নিয়ে আসো। অন্যদিকে দেখতে পাই দামিনীর অনেক বেশি কাশি হচ্ছিল, আর তখনই সেখানে মাস্টার চলে আসে এবং বলে তুমি এই বাসায় কি করতেছো, আর আমি তোমাকে তোমার হাজবেন্ডকে খুঁজতে বলেছিলাম না? তখন দামি বলে আমি তো তার বাসায় আছি। তখন মাস্টার বলে না তুমি ভুল বাসায় চলে এসেছো। তখন মাস্টার বলে তার আইডি কার্ড দেখাও। তারপর যখন আইডি কার্ড দেখায় এবং বলে দেখো তুমি ভুল বাসায় চলে এসেছো, তুমি এই লোকের সঙ্গে যত বেশি সময় থাকবা তুমি অত বেশি অসুস্থ হয়ে যাবে, আর তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। তাহলে তাই আমি তোমাকে সাজেস্ট করি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও এবং তোমার সত্যিকারের হাজবেন্ডকে খুঁজে বের করো। এখানে দামিনী অনেক বেশি শকড হয়ে যায় এবং বলে মাস্টার আমি যদি এখনই চলে যাই আমি মিস্টার লি এর পা ঠিক করতে পারবো না, আর আমি তাকে প্রমিস করেছি যে আমি তার পা ঠিক করব। তখন মাস্টার বলে তুমি যদি এখান থেকে যেতে না চাও তাহলে বলো, আমি এখনই তোমাকে সোজা মাউন্টে নিয়ে যাব এবং আমি তোমাকে একটা ঘরে আটকায় রাখবো, যাতে যতদিন তুমি বেঁচে থাকতে পারো একটু শান্তিতে থাকতে পারো। এখানে দামিনী অনেক বেশি চিন্তা করতে থাকে। সে মিস্টার লিকে নিয়ে অনেক কিছু ভেবেছিল এবং তাকে অনেক কষ্টে মানিয়েছিল। তখন সে মনে মনে বলে মাস্টারকে আমি এখনকার মতো হ্যাঁ বলে দিই, আমি এখানে কিছুদিন থাকবো, তারপর আমি হাজবেন্ডকে খুঁজতে যাব। তারপর সে তার মাস্টারকে বলে আমি সেই কিপি লোকের পা ঠিক করব না, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। অন্যদিকে আমরা মিস্টার লিকে দেখতে পাই, সে এই সব কিছু শুনতে পাই আর এসে বলে তুমি আমাকে কি বলেছো, ক্রিপি হার্ট?
আর এটাও শুনলাম যে তুমি আমার পা ঠিক করবা না। এখানে দামিনী তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যা ভাবতেছো তা এমন কিছুই না, আমার মাস্টার এখানে এসেছিল, যার কারণে আমাকে এইসব বলতে হয়েছে। আমি অবশ্যই তোমার পা ঠিক করব। মিস্টার লি বলে এইসবের কোনো দরকার নেই, তুমি এখনই এখান থেকে যেতে পারো। এখানে দামিনী তাকে বোঝানোর চেষ্টা করে, বলে আমাকে বিশ্বাস তো করো। কিন্তু মিস্টার লি তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না এবং সে মেয়েটকে ডাকে এবং বলে একে এখান থেকে নিয়ে যাও। এখানে দামিনী তাকে বলে তুমি কি চাও না যে তুমি আগের মতো হাঁটো? তখন মিস্টার লি বলে আমি 10 বছর হুইল চেয়ারে আছি আর আমি তো বেশি দিন বাঁচবো না, বাকি সময়টা যদি আমি হুইল চেয়ারে থাকি তাহলে তো কোনো অসুবিধা নেই, আমি আমারটা দেখে নেব। তুমি তোমার সকল কিছু প্যাক করো এবং এখান থেকে চলে যাও। এখানে মেট তাকে নিয়ে যায় এবং ঘরের বাইরে বের করে দেয়। এখানে দামিনী সেই মেটকে বলে আমাকে একবারের জন্য তার রুমে যেতে দাও, আমি সেখানে আমার একটা জিনিস ফেলে এসেছি আর আমি তোমাকে প্রমিস করতেছি সেই ব্যাগটি নিয়ে আমি চলে আসব। কিন্তু অন্য একটি মেট সেই ব্যাগ নিয়ে আসে, তাই দামিনীর হাতেও কোনো কিছু ছিল না ওই বাড়ির ভিতর আবার যাওয়ার। আর তখনই সেখানে মিস্টার লি আসে এবং তাকে আটকায়। তখন দামি বলে দেখছো তুমি আমাকে আটকাতে আসবা এটা আমি জানতামই। তখন মিস্টার লি বলে ওই ব্যাগটা চেক করো এবং দেখো আমাদের বাসার কোনো গুরুত্বপূর্ণ জিনিস তো নেই ওখানে। তখন মেট বলে আমি আগে থেকেই সকল কিছু চেক করছি, এখানে শুধু তার নিজের জিনিসই আছে। এখানে দামিনী অনেক বেশি রেগে যায় এবং বলে তুমি কি বললা, তুমি আমাকে চোর মনে করেছো? তখন মিস্টার লি বলে তোমরা যেখান থেকে এসেছো তোমরা নিজেদের নামই জানো না, তুমি এটাও জানো না তোমার পরিবারে কে আছে, তোমার পরিবার কে, তোমার মা বাবা কে, তাই এমন লোকেদের উপর আমরা তো বিশ্বাস করতে পারি না। এখানে দামিনী অনেক বেশি কষ্ট পায় এবং বলে তুমি শুধু পাই ঠিক নেই, তোমার মাথাও ঠিক নেই, মাথার একটু চিকিৎসা করিও, এবং রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মিস্টার লিকে তার রুমে দেখতে পাই, সে বসেছিল। তখনই সেখানে একজন মেড আসে দামিনীর ব্যাগ নিয়ে, বলে এটা কি করব? মিস্টার লি বলে এটা এখানে রেখে চলে যাও। তখনই অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে এবং বলে আমরা সকল ইনফরমেশন রেডি করেছি। দামিনী এই বাসা থেকে চলে যাওয়ার পর কারোর সঙ্গে কন্ট্যাক্ট করেনি, সে সকাল থেকে এখন পর্যন্ত শুধু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সে একটু পানি বা খাবার কিচ্ছুই খায়নি। তখন মিস্টার লি বলে আমার মনে হয় তুমি দামিনীকে নিয়ে খুব বেশি চিন্তা করতেছো। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝায় এবং বলে আমার মনে হয় দামিনী আপনার পা ঠিক করতে পারে। তখন মিস্টার লি বলে কোনো দরকার নেই, তোমার কি মনে হয় আমি একবার একটু দাঁড়াতে পেরেছি বলে সে আমাকে ঠিক করতে পারবে? তখন অ্যাসিস্ট্যান্ট তাকে আবার বোঝায়, বলে ডাক্তার তো এটুকুও করতে পারেনি, আর কেন জানি সে যখন আপনার সঙ্গে থাকে আপনাকে অনেক বেশি হ্যাপি দেখা যায়, তাই আমার মনে হয় সে আপনার পা ঠিক করতে পারবে। তখন মিস্টার লি দামিনীর পুরনো কথাগুলো মনে পড়ে যায়। তারপর মিস্টার লি গাড়ি বের করতে বলে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আমরা কি দামিনীর সঙ্গে দেখা করতে যাচ্ছি? তখন মিস্টার লি বলে না, আমি একটা সিম্পল ওয়ার্কে যাচ্ছি। এখানে অ্যাসিস্ট্যান্ট হাসতে থাকে। অন্যদিকে আমরা দামিনীকে দেখতে পাই, সে মেডিকেল স্টোরে গিয়েছিল এবং সে কিছু খুঁজতেছিল, কিন্তু সেখানে সেটা ছিল না এবং ভাবতে থাকে এই ওষুধ ছাড়া আমি মিস্টার লিয়ের পা কি করে ঠিক করব। আর তখনই সেখানে লিও চলে আসে এবং বলে আমার মনে হয় মিস্টার লি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি একদম তার মতো না, তুমি যদি আমার সঙ্গে যাও আমি তোমাকে খুব আদরে রাখবো। তারপর সে দামিনীর হাত ধরে তাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু দামিনী তার সঙ্গে যেতে চাচ্ছিল না। আর তখনই সেখানে মিস্টার লি চলে আসে আর তাদের এমন সিচুয়েশনে সে সবকিছু দেখে ফেলে। মিস্টার লিকে দেখে দামিনী লিওর পায়ে ধাক্কা দিয়ে মিস্টার লিয়ের কাছে চলে যায়। দামি বলে দেখছো আমার হাজবেন্ড ফেরত চলে এসেছে। লিও এইসব শুনে অনেক বেশি রাগ করে এবং সেখান থেকে চলে যায়। দামিনী মিস্টার লিয়ের কাছে যেয়ে বলে কেন তোমার কি এখন রিগ্রেট হচ্ছে আমাকে বাসা থেকে বের করে দিয়ে? আর বলে আমি তোমার বাসায় ফেরত যাওয়ার জন্য রেডি আছি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমার চিকিৎসা করব। তখন মিস্টার লি বলে সেই ওষুধগুলো কি আমাকে ঠিক করবে নাকি আমাকে মেরে ফেলবে সেটা আগে বলো। এখানে দামিনী আবার রেগে যায় এবং বলে তুমি কি আমাকে একটু বিশ্বাস করতে পারো না? তখন মিস্টার লি বলে তোমাকে বিশ্বাস করব? আমি এখনই লিও এবং তোমাকে একসঙ্গে দেখেছি, সেখানে তোমরা কত ক্লোজ ছিলা। তখন দামি বলে যেমনটা দেখা যায় তেমনটা হয় না, আর তুমি মানুষকে বিশ্বাস করতে এত কেন সময় নাও বলো তো? তারপর দামিনী সেখান থেকে চলে যাচ্ছিল আর তখনই মিস্টার লিয়ের উপর একটা পট পড়ে যাচ্ছিল। দামিনী ম্যাজিক ব্যবহার করে সেই পটটি আটকে ফেলে এবং পটটি মিস্টার লিয়ের উপর পড়ে না। তখন দামি বলে দেখছো তুমি যদি আমার সঙ্গে থাকো সব সময় সেফ থাকবা। মিস্টার লি তারপরও তাকে বিশ্বাস করতে পারতেছিল না। তখন দামি বলে আমি এখন পর্যন্ত তোমাকে হার্ম করার কোনো চেষ্টা করিনি আর আমি এইসব চিন্তাও করতে পারি না। তারপর দামিনী মিস্টার লিয়ের হুইল চেয়ার ধাক্কা দেয় এবং সে নিচে যেতে থাকে
এরপর দামিনী অনেক স্পিডে যেয়ে তার হুইল চেয়ার ধরে ফেলে আর এসে বলে, দেখছো আমি তোমাকে আবার বাঁচিয়ে ফেলেছি। তখন মিস্টার লি বলে, ধাক্কাটাও তো তুমিই মারছো। তখন নাই বলে, তোমার প্রবলেমটা কি সেটা আগে বলো তো। তখন মিস্টার লি বলে, আমি এখনো ভাবতেছি লিও এবং তোমার সাথে সম্পর্কটা কি। তখন দামিনী মনে মনে ভাবে, সে মনে করতেছে আমাদের মধ্যে কিছু একটা চলতেছে। তখন নাই বলে, তুমি যে ডাউট করতেছো তা একদম ঠিক না, কারণ আমি লিওকে তো চিনিই না ঠিকঠাক মতো। সে হুট করে সেখানে চলে এসেছিল এবং আমার সঙ্গে ধাক্কা লাগছে। তখন লিও বলে, তুমি যা কিছুই বলো না কেন আমি তোমার উপর বিশ্বাস করতে পারতেছি না। এরপর দামিনী মিস্টার লিকে আবার আটকায় এবং তার নার্ভাস সিস্টেম চেক করতে থাকে। মিস্টার লি যে নেগেটিভ এনার্জি ছিল, যার কারণে দামিনীর অনেক বেশি কষ্ট হচ্ছিল। এখানে দামিনী অজ্ঞান হয়ে যায়। এখানে মাস্টারও বুঝতে পারে যে দামিনীর সঙ্গে কিছু না কিছু একটা হয়েছে। এখানে ডাক্তার মিস্টার লিকে বলে সে মনে হয় কিছু খায়নি, যার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছে। এখানে মিস্টার লি ডক্টরকে বলে সে এখন পর্যন্ত জ্ঞান কেন ফেরেনি। তখন ডাক্তার বলে তার মনে হয় ঘুম এসেছে, ঘুম ভাঙলে সে উঠে যাবে। আর তখনই মিস্টার লি মাস্টারের আওয়াজ শুনতে পায় এবং তাকে দেখতেই পায়। সে যখন কাউকে ডাকতে যাবেন তখনই মাস্টার তাকে আটকায় এবং বলে, তুমি ব্যথিত আর কেউ ওনাকে দেখতে পারবে না, তাই মুখটা বন্ধ রাখো চুপচাপ। তখন মাস্টার বলে, দামিনীর এমন অবস্থার জন্য একমাত্র দায়ী হচ্ছে তুমি। এখানে মাস্টার তার ম্যাজিক ব্যবহার করে এবং দামিনীর নার্ভাস সিস্টেম চেক করতে থাকে এবং সে বুঝতে পারে দামিনীর সঙ্গে যা কিছু হয়েছে তার কারণ হচ্ছে ইভিল স্পিরিটের। এরপর মাস্টার লিকে সকল কিছু বলতে থাকে। মাস্টার থেকে এটাও বলে, তোমাকে বাঁচানোর জন্য সে দিন দিন তার এনার্জি লুজ করতেছে। তখন মিস্টার লি বলে, এর কি কোনো উপায় নেই। এখানে মাস্টার বলে, এর উপায় তো আমি তাকে আগেই দিয়ে দিয়েছিলাম, তাকে তার সেভিয়ারের সঙ্গে বিয়ে করতে হবে, তার কারণেই সে বেঁচে থাকতে পারবে, তা না হলে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। এখানে মিস্টার লির অনেক খারাপ লাগতেছিল। সে এই মেয়েটিকে কত কিছু বলেছিল, সে তো শুধু তার জীবনই বাঁচাতে চাচ্ছিল। এখানে মিস্টার লি মাস্টারকে বলে, আমি কি দামিনীকে কিছুদিনের জন্য আমার কাছে রাখবো। তখন মাস্টার বলে, একটু আগেই না আমি তোমাকে বললাম তোমার কারণেই সে অসুস্থ হচ্ছে। তখন মিস্টার লি বলে, আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি তার টেক কেয়ার করতে চাই, ততদিন আমি তার সেবা করব যতদিন না তার সেভিয়ার আসে। তখন মাস্টার বলে, আমার কাজ আমি করে দিয়েছি, এখন তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। তারপর আমরা দামিনীর স্বপ্নে চলে যাই। সে একটা অন্ধকার রুমের ভিতর বসেছিল, সে অনেক কান্না করতেছিল, সে সাহায্য চাচ্ছিল। আর তখনই সেখানে একটা ছেলে আসে তাকে সাহায্য করতে। দামিনী তার আইডেন্টি জানতে চায়। তখন সেই ছেলেটি বলে, আমি সে যাকে তুমি খুঁজতেছো। সে আসে এবং দামিনীকে কোলে তুলে নেয়। তখন দামিনী তার পিঠে একটি ঈগলের ট্যাটু দেখতে পায়। তারপর দামিনীর জ্ঞান ফিরে আসে এবং বলে, আমি সেই মানুষটাকে খুঁজে পেয়েছি যে আমার সেভিয়ার। এখানে দামি অনেক বেশি খুশি হয়ে যায়। আমি বুঝতেই পারতেছি না যে আমি এত তাড়াতাড়ি তাকে খুঁজে বের করলাম। এখানে মিস্টার লি তার কথাগুলো শুনতেছিল এবং জেলাস ফিল করতেছিল। সে দামিনীকে কংগ্রাচুলেশন বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এরপর মিস্টার লি ওয়াশরুমে চলে যায়। আমরা তার পিঠেও সেই একটি ঈগলের ট্যাটু দেখতে পাই এবং সে মনে মনে বলে, দামিনী সেই ছেলেটিকে কত প্রশংসা করতেছিল। অন্যদিকে আমরা দামিকে দেখতে পাই, সে ডায়েরিতে সকল কিছু নোট ডাউন করতেছিল যাতে সে কোনো কিছু ভুলে না যায়। অন্যদিকে মিস্টার লির অনেক বেশি খারাপ লাগতেছে। তারপর আমরা মিস্টার লির কল্পনায় চলে যাই। মিস্টার লি হুইল চেয়ারে ছিল এবং দামিনী অনেক সুন্দর একটা রেড কালারের ড্রেস পরা ছিল। এখানে তাদের মধ্যে অনেক ভালো কিছু মুহূর্ত হতে থাকে। তখন সিন আবার প্রেজেন্টে চলে আসে। মিস্টার লি এর মাথায় শুধু দামিনী এবং সেই ছেলেটিরই চিন্তা আসতেছিল। তারপর মিস্টার লি এটাও ভাবতে থাকে, আমি যদি একবার হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে হাঁটতে পারি তাহলে আমি দামিনীকে সাহায্য করতে পারবো। তারপর সে আবার কল্পনায় চলে যায় এবং হুইল চেয়ার থেকে উঠে দামিনীর সঙ্গে নাচতে থাকে, কিন্তু তখনও দামিনী সেখান থেকে চলে যায়। এখানে মিস্টার লি দামিনী এবং সেই ছেলেটিকে নিয়ে ভাবতেছিল। অন্যদিকে দামিনী ডায়েরি লিখতে লিখতে ঘুমিয়ে পড়ে। এখানে দামিনী চলে যায় মিস্টার লি এর কাছে। সে সেই নোট এবং সেই কাগজটি দেখাচ্ছিল। সে তাকে বলতে থাকে, এই দেখো এই ঈগলওয়ালা ট্যাটু এবং তার বার্থ ডেট, তুমি যাও এবং এই পার্সনটিকে খুঁজে বের করো। তারপর মিস্টার লি যখন সেই ঈগলের ট্যাটুটি দেখে এবং সে বলে, এই ট্যাটু তো আমারও পিছনে আছে, কিন্তু এই যে যে বার্থ ডেট সেটা আমার সঙ্গে মিলতেছে না, আমার মনে হয় আমি সেই মানুষটা না। দামিনী তাকে বলে, তুমি সত্যি সত্যি বলো, তুমি আমাকে সাহায্য করতে পারবা তো। তখন মিস্টার লি বলে, তুমি চিন্তা করো না, আমি পুরো সাহায্য করার চেষ্টা করব। তারপর সন্ধ্যা হয়ে যায়। মিস্টার লি তিনজন ছেলেকে সেখানে নিয়ে আসে। তখন দামি বলে, এখানে তো অনেকে। তখন মিস্টার লি বলে, তুমি যেমনটা বলেছিলে আমি তেমন লোকদের নিয়ে এসেছি, আর
কে তোমার সেভার সেটা তো তোমাকেই খুঁজে বের করতে হবে। এখানে দামিনী এক এক করে সবাইকে দেখতে থাকে এবং সবাইকে কাপড় খুলতে বলে। এখানে প্রথম যে ছেলেটি ছিল সে জামা খুলতে চায় না এবং বলে আমি আমি কেন আমার জামা খুলবো এবং যেতে থাকে। তখন দামিনী বলে তুমি যদি কাপড় না খুলো আমি চেক করবো কি করে। তখন ছেলেটি বলে না না, আমি এতজনের মধ্যে কাপড় খুলতে পারবো না। তারপর দামিনী তার ট্যাটু দেখে এবং বলে তোমার বার্থ মার্ক এরকম গায়েব কেন হয়ে যাচ্ছে। তখন সবাই বুঝে যায় তার বার্থডেট সেম হলেও সে ইগলের ট্যাটুটি নকল বানিয়েছে। তখন মিস্টার লি তার অ্যাসিস্ট্যান্টকে তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। তারপর দামিনী দ্বিতীয় ছেলের কাছে চলে যায়। দ্বিতীয় ছেলে তার শার্ট খোলে এবং তার অনেক সুন্দর বডি ছিল। দামিনী তার মাসল ছুতেই যাবে তখনই মিস্টার লি কাশতেছিল। তখন দামি বলে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে। তখন মিস্টার লি বলে না, শুধু কাশি আসতেছিল। তারপর দামিনী আবার যখন তার বডি ছুতে যাবে মিস্টার লি আবার কাশতেছিল। তখন দামি বলে তোমার যদি এতই কাশি আসে তুমি যাও এবং ওষুধ নাও, এখানে আমাকে বিরক্ত করো না। তখন সেই ছেলেটি বলে তোমার যতক্ষণ ইচ্ছা তুমি আমার বডি ফিল করতে পারো। তখন দামিনী ভাবে মনে হয় এই হচ্ছে সেই ছেলেটি, এর সঙ্গেই মনে হয় আমি যুক্ত। তখন মিস্টার লি বলে তুমি কি শিওর? যদি তুমি ভুল মানুষকে খুঁজে বের করো তোমারই লস হবে। তখন দামি বলে দাঁড়াও আমি ক্যালকুলেট করে নিই। তারপর দামিনী ক্যালকুলেট করতে থাকে এবং বলে না, এ সেই ছেলেটি না। তখন অ্যাসিস্ট্যান্ট সেই ছেলেটিকেও সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর দামিনী তৃতীয় ছেলের কাছে চলে আসে। দামিনী তাকে কাপড় খুলতে বলে। তখনই ছেলেটি বলে আমি আগে থেকেই বলে দিচ্ছি আমার বার্থ ডেট এবং আমার যে ট্যাটু দুটাই ফেক। আমি তো মিথ্যা বলেছিলাম, এখানে টাকা পাওয়া যাবে এর জন্য, আমাকে ক্ষমা করে দাও। এবং এটা বলতে বলতে সে সেখান থেকে চলে যায়। তখন দামিনী বলে আমি এতগুলো লোকের সঙ্গে দেখা করলাম, তারপর আমি আমার ডেস্টিনিকে খুঁজে পেলাম না। আমি তাকে কোথা থেকে খুঁজে বের করব? এখানে তো অনেক মানুষ আছে, তাদের পিঠে এক এক রকমের ট্যাটু তো থাকতেই পারে। আমি কি করে বুঝবো? জানি না আমি তাকে কবে খুঁজে পাবো। তখনই মেট পানি নিয়ে সেখানে আসে এবং পানি ভুলবশত মিস্টার লি এর উপর পড়ে যায়। মেট তার কাছে ক্ষমা চায়। তখন মিস্টার লি তাকে সেখান থেকে যেতে বলে। তখনই দামিনী সেখানে আসে এবং তার ব্যাগে সেই ট্যাটু দেখে ফেলে এবং বলে এটাই তো সেই মার্ক যেটা আমি আমার স্বপ্নে দেখেছিলাম। কিন্তু তোমার বার্থডে তো রং, তাহলে তুমি সেই মানুষ হতে পারো না। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি আমার বন্ধু সবসময় হয়ে থাকতে পারো। তখন মিস্টার লি বলে যদি আমি বলি না আমি ফ্রেন্ড হতে চাই না? তখন দামি বলে তুমি তো অনেক খারাপ, তুমি আমার সঙ্গে ফ্রেন্ডও হতে চাও না। তখন মিস্টার লি বলে তুমি অনেক বেশি নাটক করতে পারো আর আমাকে বিরক্ত করার জন্য তুমি এই সকল কিছু করতেছো। তুমি কি বুদ্ধ? তুমি কি বুঝতে পারতেছো না যে আমি তোমাকে কি বলতে চাচ্ছি? তখন দাই বলে তুমি চুপ থাকো, তুমি আমার ফ্রেন্ডশিপও গ্রহণ করোনি। এইসব শুনে মিস্টার লি রাগ করে সেখান থেকে চলে যায়। এখানে দাই বলে এই লোকটা দেখে অনেক বেশি অ্যাংরি। তারপর আমরা দেখতে পাই যে দামিনী ছবি আঁকতে আঁকতে ঘুমিয়ে গিয়েছে। তখনই মিস্টার লি সেখানে আসে এবং স্মাইল করতে থাকে এবং সাথে সাথে সে তার সকল ছবিগুলো দেখতে থাকে। সাথে সাথে মিস্টার লি দামিনীর গালে হাতও দেয়। এতে দামিনীর ঘুম ভেঙে যায় এবং বলে তুমি সারা রাত কোথায় ছিলে? আমি তোমার জন্য কতটা অপেক্ষা করছি জানো? আর দেখো আমি এখানেই ঘুমিয়ে গিয়েছিলাম। তখন মিস্টার লি বলে তুমি সারা রাত আমার জন্য কেন অপেক্ষা করছো? তখন দামি বলে তুমি তো আমার উপর রাগ করে গিয়েছিলে, তাই আমি মনে মনে ভাবলাম তোমার জন্য কিছু গিফট বানাই। তখন মিস্টার লি বলে গিফট? কোন গিফট? তারপর দামিনী তাকে একটা জেট পেন্ডেন্ট দেয়। এটা আমি নিজে বানিয়েছি, তুমি যদি এটা পরো তোমার অনেক ভালো হবে। তখন মিস্টার লি বলে এটা তো অনেক বেশি অদ্ভুত, কেমন ড্রাগন ড্রাগন লাগতেছে। এখানে দামিনী রাগ করে এবং বলে এটা ড্রাগন না, এটা হাঁস। তখন দামিনী তাকে এটা পড়তে বলে কিন্তু মিস্টার লি মানা করে দেয়। তখন দামিনী বলে এটা অদ্ভুত দেখতে হতে পারে কিন্তু এর অনেক বেনিফিট আছে। এবং পরে দামিনী তাকে সেই পেন্ডেন্টটি পরিয়ে দেয় এবং দেখো এটা তোমার সকল ইভিল এনার্জি শুষে নেবে। মিস্টার লি এর মুখ থেকে রক্ত বের হয়। তখন দামিনী বলে তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি এটা খুলে ফেলো, আমি বুঝতে পারিনি যে এটা উল্টো কাজ করবে। দামিনী যখন পেন্ডেন্টটি খুলতে যাবে তখন মিস্টার লি মানা করে দেয় এবং বলে আমার মনে হয় না এইসব এই পেন্ডেন্টের জন্য হচ্ছে। তারপর দামিনী তাকে চেক করতে থাকে এবং বলে এইসব তো তোমার কারণে হচ্ছে না, মনে হয় তোমার বাসায় কোনো ইভিল স্পিড আছে, তার কারণে এইসব হচ্ছে। তারপর দামিনী পুরো বাসা চেক করতে থাকে এবং তার ম্যাজিক ব্যবহার করে। তারপর সে ম্যাজিক ব্যবহার করার পর একটি ডল খুঁজে পায় আর তার ভিতর একটা নিডিল ছিল। তখন দামিনী বলে এইসব জিনিস তোমার বাসায় আছে আর তুমি কিচ্ছু জানো না? তারপর দামিনী বলে তুমি যদি এই ডলকে ছোও তাহলে তুমি কিছু একটা ফিল করবা, এনার্জি, ডিভিল এনার্জির মতো। আমার মনে হয় কেউ তোমাকে কালো জাদু করেছে। তখন মিস্টার লি বলে এই ডলের কারণে সবকিছু হচ্ছে?
তখন দামিনী বলে, হ্যাঁ, এই ডলের কারণেই তুমি এমন অসুস্থ এবং তোমার ভিতর ইভিল স্পিরিট এসেছে। আর এই ডলের জিনিসগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়। তখন দামি বলে, একটু মনে করার চেষ্টা করো যে এই ডলটা কিভাবে এখানে এসেছে। এখানে মিস্টার লির কিছু জিনিস মনে পড়ে, যে একটা আন্টি তাকে এই ডলটা দিয়েছিল, কিন্তু কে দিয়েছিল সেটা মনে করতে পারে না, যার কারণে সে কিচ্ছু মনে করতে পারতেছিল না। তখন দামিনী বলে, আমাদের তো কিছু না কিছু করতেই হবে যাতে আমরা এই বিষয়ে জানতে পারি। তারপর সে তার জাদুই কাগজ বের করে এবং নিজের হাতে বাইট করে রক্ত বের করে। আর আমি রিটার্ন এনার্জির প্রয়োগ করব, যাতে যেই এই এনার্জি তোমাকে পাঠিয়েছে যেন রিটার্ন করে তার কাছে চলে যায়। এরপর দামিনী তার ম্যাজিক করা শুরু করে দেয়। তারপর আমরা লিওকে দেখতে পাই। এখানে লিওর মা সবকিছু বুঝতে পারতেছিল যে কি হচ্ছে। এখানে লিওর মাও নিজের পাওয়ার ইউজ করা শুরু করে দেয় এবং তিনি এই পাওয়ার পুনরায় সেখানে পাঠানোর চেষ্টা করে যেখান থেকে এসেছিল। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি মেন ভিলেন হচ্ছে লিওর মা। এখানে লিওর মাও বুঝতে পারে কেউ তো সেই ডলটি খুঁজে পেয়েছে। এখানে লিওর মা অনেক চেষ্টা করার পর সে ব্ল্যাক ম্যাজিক আবার ফেরত পাঠিয়ে দেয়, কিন্তু লিওর অনেক বেশি কষ্ট হচ্ছিল। এখানে লিওর মা পুরো পাওয়ার ইউজ করে এবং নিজের হাতে বাইট করে পুনরায় পাঠায়। এখানে দামিনী অনেক জোরে আঘাত পায়। এখানে দামিও ভাবতে থাকে যে অপর পাশে কে আসছে, কার এত পাওয়ার। আর তখনই দামি আবার বেহুশ হয়ে যায়। তারপর লিও চিৎকার করে অ্যাসিস্ট্যান্টকে ডাকে। অ্যাসিস্ট্যান্ট আসার পর তাড়াতাড়ি ডক্টরকে ডাকতে বলে। অন্যদিকে আমরা লিওকে দেখতে পাই, তারও জ্ঞান ফিরে এসেছিল। তখন লিও জিজ্ঞাসা করে, মা আমি কি মরতে যাচ্ছি? তখন তার মা বলে, এমন ননসেন্স কথা বলো না, তুমি আমার ছেলে, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। তখন লিও বলে, মা তুমি বুঝতে পারতেছো না, আমি যখন ঘুমাইছিলাম ঘুমের ভিতর আমি নিজেকে আইসিইউর ভিতর দেখেছিলাম, আর আমি ছোট ছিলাম আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছিলাম। আর তখন আমরা সেখানে সেই আন্টিকেও দেখতে পাই। সেখানে অনেকগুলো ডাক্তার ছিল এবং লিওর চিকিৎসা করতেছিল। এখানে আন্টি বলে, যা ইচ্ছা করেন, শুধু আমার বাচ্চাকে বাঁচান। অপারেশন করার পর ডাক্তার বলে, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এরপর আমরা আর কিচ্ছু করতে পারবো না, আপনার ছেলে বেশি দিন বাঁচবেও না। এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর তখন লিও মারা যায়। এখানে আন্টি অনেক বেশি কান্না করতেছিল। আর তখনই সেখানে মাস্টার অফ ইভিল চলে আসে। এখানে লিওর মা বুঝতে পারতেছিল না যে কে সে। এখানে ইভিল তার পরিচয় দেয়। তখন আন্টি বুঝতে পারে যে সে তার ছেলে জীবন আবার ফেরত আনতে পারবে। ইভিল বলে, তুমি যদি নিজের ছেলেকে বাঁচাতে চাও অন্য একজনকে মারতে হবে। এখানে আন্টি চিন্তা করতে থাকে যে অন্য একটা লাইফ আমি কোথা থেকে আনবো। আর তখন আমরা সেখানে মিস্টার লিকে দেখতে পাই এবং আন্টিকে এসে বলে, আমার ভাই কি আবার ঠিক হয়ে যাবে? তখন ইভিল মাস্টার মিস্টার লিকে দেখে সকল ক্যালকুলেশন করতে থাকে এবং আন্টিকে বলে, এই বাচ্চা একদম পারফেক্ট তোমার বাচ্চাকে বাঁচানোর জন্য। এখানে আন্টি মিস্টার লিকে বলে, তুমি যদি চাও যে তোমার ভাই ঠিক হয়ে যায় তাহলে আমি যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। এখানে মিস্টার লিও রাজি হয়ে যায়। তখন মাস্টার বলে, আমাদের কালকে পর্যন্ত সময় নেই, যা করতে হবে আজকেই এবং আজকে রাতের ভিতরই করতে হবে। ইভিল মাস্টার আন্টিকে সেই ডলটা দেয় এবং সেই ডল আন্টি মিস্টার লিকে দিয়ে দিয়েছিল আর বলে, প্রমিস করো যে এটা নিয়ে তুমি তোমার রুমে রেখে দিবে আর কেউ যেন জানতে না পারে এই ডলের বিষয়ে। তখন মিস্টার লি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা যা বলবে আমি তাই তাই করব। অন্যদিকে আমরা লিওকে দেখতে পাই, তার ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতেছিল। এখানে আন্টিও বুঝে যায় যতদিন আমি তার সোল এক্সচেঞ্জ করব ততদিন আমার ছেলে বেঁচে থাকবে। তখন আমরা বুঝতে পারি যে মিস্টার লি যখন মনে করার চেষ্টা করতেছিল তখন এই আন্টির ফেসই চলে এসেছিল, কিন্তু অনেকদিন আগের ঘটনার কারণে সে ফেস মনে করতে পারতেছিল না। প্রেজেন্টে আন্টি লিওকে বলে, তুমি এইসব চিন্তা করো না, তুমি মনে হয় অনেক বেশি ক্লান্ত যার কারণে এইসব মনে করেছো। আর আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই ওষুধ খুব ভালোভাবে খেতে থাকো। অন্যদিকে আমরা মিস্টার লি এবং দামিকে দেখতে পাই। এখানে দামিনী এখন পর্যন্ত বেহুশ ছিল। তখন ডাক্তার বলে, আমি কিছুই বুঝতে পারতেছি না যে সে কেন বেহুশ হয়ে গিয়েছে, এরকম কোনো কারণও নেই। আর এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তারপর মিস্টার লি আবার মাস্টারের আওয়াজ শুনতে পাই। তখন মাস্টার বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি একে যদি কাছে রাখো এটা দামিনীর জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। বলে, দামিনী তোমার ইভিল স্পিডকে সরানোর জন্য নিজে অনেক বেশি ফাইট করে ফেলেছে, যার কারণে তার এনার্জি অনেক বেশি কমে গিয়েছে, যার কারণে আজকে তার এই অবস্থা। এখানে মিস্টার লি বলে, হ্যাঁ সবকিছু আমার জন্য হচ্ছে। তখন মাস্টার বলে, দামি তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি যতদিন এর সঙ্গে থাকবা তোমার শরীর আরো বেশি খারাপ হবে, কিন্তু তুমি তো আমার কথা শোনোই না।
তখন মিস্টার লি মাস্টারকে বলে, আমি কি করব যে সে আগের মতো সুস্থ হয়ে যায়? তখন মাস্টার বলে, আমি তোমাকে আগের বারই বলেছিলাম। তখন মিস্টার লি বলে, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক খুঁজেছি, কিন্তু পাইনি কাউকে। এখানে মাস্টার ক্যালকুলেট করতে থাকে এবং বলে, সেই লোকটি আর কেউ না, তোমার কাজিন। এখানে মিস্টার লি এইসব শুনে একদমই ভালো লাগে না। অন্যদিকে লিও হেঁটে যাচ্ছিল, তখন সে ফিল করে কেউ একজন তাকে ফলো করতেছে। তারপর সে ফোন বের করে এবং ভিডিও করতে যায়, আর তখনই সেখানে বডিগার্ড চলে আসে এবং তাকে উঠিয়ে নিয়ে আসে এবং কিডন্যাপ করে মিস্টার লি এর কাছে নিয়ে আসে। লিও এসে বলে, তুমি তুমি আমাকে কিডন্যাপ কেন করেছো? তুমি যদি আমাকে ছেড়ে না দাও, আমি তোমাকে ছাড়বো না কিন্তু। তখন মিস্টার লি বলে, তোমার হাত পা বাঁধা আছে, তুমি আমাকে কি করবা? তো পরিস্থিতি বোঝো, যখন তুমি আমার কথা মেনে নেবে তখন আমি তোমাকে আপনা আপনি ছেড়ে দেব। তখন লিও বলে, যাই হোক, আমি তোমাকে সাহায্য কেন করব? তারপর অ্যাসিস্ট্যান্ট যখন নিজের হাত দেখায় আবার, তখন লিও বলে, আচ্ছা ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে। তখন মিস্টার লি বলে, আমি চাই তুমি দামিকে নিয়ে এখান থেকে চলে যাও আর তার খেয়াল রাখো। তখন লিও বলে, কেন? সে তো তোমার, আমি তোমাদের মধ্যে কেন আসবো? তখন মিস্টার লি বলে, কিছু সপ্তাহের জন্য আমি বাইরে যাচ্ছি, তাই আমি চাই যে সে তোমার সঙ্গে থাকুক। এখানে লিও যখনই মানা করবে তখন অ্যাসিস্ট্যান্ট আবার তাকে ঘুরতে থাকে। তখন লিও বলে, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি সবকিছু। তখন লিও বলে, আমি যদি এইসব করি আমি কি পাবো? তখন মিস্টার লি বলে, আগের বার তুমি যা চেয়েছিলে আমি তোমাকে সেটাই দেব, অর্থাৎ সেই 10% শেয়ার। এবং মিস্টার লি তাতে রাজি হয়ে যায়। এরপর মিস্টার লি সেখান থেকে চলে যায়। তারপর দামি যখন জ্ঞান ফেরে তখন সে তার সামনে লিওকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে, আমি এখানে কি করতেছি? তখন লি বলে, তোমাকে এখানে মিস্টার লি পাঠিয়েছে। তখন দামি বলে, তুমি আমার সঙ্গে মজা করতেছো? সে এমনটা কখনোই করতে পারে না। তারপর লিও তাকে ভয়েস SMS শোনায়। তখন দামি বলে, এইসব আমি বিশ্বাস করি না, এটা তো ফেকও হতে পারে। তখন লিও বলে, যদি তোমার বিশ্বাস না হয় তুমি যাও এবং সবকিছু দেখে আসো। তারপর দামিনী মিস্টার লিকে কল করে, কিন্তু কল তার অ্যাসিস্ট্যান্ট ধরে এবং দামি বলে, মিস্টার লিকে ফোন দাও। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, সে আপনাকে কল দিতে মানা করেছে আর বলেছে তার সঙ্গে সকল সম্পর্ক শেষ করতে। তখন লিও বলে, দেখছো, এখন 24 ঘন্টা তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। এখানে লি আরো বলে, তুমি কি স্টুপিড? তুমি কি বুঝতে পারতেছো না যে মিস্টার লিও তোমার সঙ্গে সম্পর্ক শেষ করতে যাচ্ছে? এখানে দামিনী কান্না করতে থাকে। তখন লিও তাকে বোঝায়, তো তুমি কান্না কেন করতেছো? এমন হাজার ছেলে তোমার জীবনে আসবে আর যাবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট মিস্টার লিকে বলে, আপনার কি সত্যি মনে হয় যে দামিনীকে লিওর কাছে ছেড়ে দিতে হবে? তখন মিস্টার লি বলে, হ্যাঁ, আমার এখনকার মতো এটাই ঠিক লাগতেছে। আর লিওই হচ্ছে দামিনীর ডেস্টিনেড পার্সন। এখনকার মতো আমাদের এটাই করতে হবে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তো জানেন এই লিও কতটা চালাক এবং ব্যাড ইন্টেনশনের লোক। তখন মিস্টার লি বলে, আমি সব বুঝতে পারতেছি, কিন্তু আমি তাকে আমার সঙ্গে রাখতে পারবো না। এতে আমার কিছু না হলেও তার জীবন অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু আমি কখনোই চাইবো না আমার জন্য কারোর ক্ষতি হোক। তারপর মিস্টার লি সেই জেট পেন্ডেন্টটি দেখতে থাকে এবং তার কথা মনে করতে থাকে। অন্যদিকে দামিনী মিস্টার লিকে নিয়ে ভাবতেছিল। তখন লিও বলে, তুমি আর কতক্ষণ এইসব বিষয় নিয়ে ভাববা? তখন লিও বলে, তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে আমার অনেক সেবা যত্ন করতে হবে। তখন তাই বলে, আচ্ছা ঠিক আছে। তারপর সে যখন ম্যাজিক ইউজ করতে যাচ্ছিল সে কিছুটা বাধা পাচ্ছে, চারদিক দেখতে থাকে এবং তার মনে পড়ে যায় এটা তো একটা কালো জাদুর মতো স্ট্রাকচার, আর এখনকার যুগে এইসব তো খুঁজেই পাওয়া যায় না। তাহলে এর ঘরে এইসব জিনিস কি করতেছে? এমনও তো হতে পারে এই মিস্টার লি এর ফেট চেঞ্জ করেছে, কিন্তু এরা দুইজন তো ভাই, এমনটা হতে পারে না। এরপর দামিনী লিওকে দেখতে থাকে। তখন লিও বলে, এমন ভাবে কি দেখতেছো? এমন ভাবে দেখলে আমি যদি অসুস্থ হয়ে যাই? তখন দামি বলে, তুমি চিৎকার কেন করতেছো? তখন লিও বলে, যাই হোক, আমার কথাই এমন, কিন্তু আমি তো সেই মিস্টার লিওর মতো না যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তারপর সে অকশনের একটা কাগজ দেখতে পায় এবং লিওকে জিজ্ঞাসা করে, এই অকশনে কি এই ওষুধগুলো পাওয়া যাবে? তখন লিও বলে, থাকতেও পারে, কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ওখানে নিয়ে যাব, আমি কখনোই নিয়ে যাব না। তখন দামিনী তাকে ফ্রিজ করে দেয় এবং বলে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে এখন তোমার। তখন লিও বলে, তুমি যদি সেখানে যাও তোমার মিস্টার লিয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। তখন দামি বলে, এটা তো আরো ভালো, তারও তো দেখা উচিত। আমাকে ছেড়ে দেওয়ার পর আমি কত প্রিটি হয়ে গিয়েছি, সে আমাকে দেখুক এবং চিন্তা করুক যে আমি এত ভালো একটা মেয়েকে কেন ছেড়ে দিয়েছি এবং সারাদিন কান্না করবে। তারপর লিও বলে, না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তখন দামি বলে, আচ্ছা ঠিক আছে, সারা জীবন এখানে এইভাবে দাঁড়িয়ে থাকো। তারপর লিও বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব।
তারপর দামিনী খুব সুন্দর করে সাজতে থাকে। তারপর তার কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে এবং বলে, আমরা তোমার জন্য লিফটের ওখানে ওয়েট করব, তুমি সেখানে চলে এসো। তারপর আমরা অ্যাসিস্ট্যান্ট এবং মিস্টার লিকে দেখতে পাই। মিস্টার লি তাকে যেতে বলে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা আর একটু অপেক্ষা করি না। আর তখনই সেখানে দামি চলে আসে অনেক সুন্দর করে সেজে। আর লি তো তাকে হা করে দেখতেছিল। আর তার পাশে লিও চলে আসে। এখানে মিস্টার লি মনে মনে ভাবে, দামি মনে হয় লিওর সঙ্গে থেকে অনেক বেশি খুশি আছে, আমার সাথে তো সে কখনো এমন খুশি ছিল না। মিস্টার লি অ্যাসিস্ট্যান্টকে তাকে নিয়ে যেতে বলে এবং দামিনীকে ইগনোর করে চলে যায়। এরপর মিস্টার লি এর কাছে একটা মেয়ে আসে এবং তাকে ড্রিঙ্ক অফার করে। আর এইসব জিনিস দামিও দেখে ফেলে এবং মনে মনে ভাবে, ও আচ্ছা, এইসবের কারণে আমাকে ইগনোর করতেছে, কারণ সে অন্য মেয়েদের উপর লাইন মারতে চাচ্ছে। মিস্টার লি মানা করতেছিল। আর তখনই সেখানে দামি চলে আসে এবং ড্রিঙ্কটি নিজে খেয়ে ফেলে। তখন মেয়েটি বলে, তুমি কে, আর তোমাদের মধ্যে কি রিলেশনশিপ? তখন মিস্টার লি বলে, আমি এই মেয়েটিকে চিনি না। তখন মেয়েটি বলে, তাহলে তো ভালো, তাহলে তুমি এখন এখান থেকে যাও। তারপর দামি এমন নাটক করে যে ড্রিঙ্ক করে তার মাথা ঘুরাচ্ছে এবং সে সোজা যে মিস্টার লিয়ের কোলে বসে পড়ে এবং সে বলে, আমি জানি এখনো তোমার হৃদয়ে শুধু আমিই আছি। তখন মিস্টার লি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। এখানে দামিনও অনেক বেশি রাগ হয়ে যায়, সে এত বেশি রুট কেন। এরপর অকশন শুরু হয়ে যায়। দামিনীর যে জিনিসটা লাগবে সেটা অনেক বেশি বেশি রেটে যাচ্ছিল, কিন্তু মিস্টার লি সেই জিনিসটি কিনে ফেলে। তারপর দামি সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু মিস্টার লিয়ের অ্যাসিস্ট্যান্ট এসে দামিকে সেই সব জিনিস দিতে থাকে এবং এসে বলে, মাস্টার এইগুলো আপনার জন্য কিনেছি। তারপর দামি বলে, এইসব জিনিস দেওয়ারই থাকলে সে আমাকে এত দূরে কেন রাখতেছে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, এইসব জিনিস আপনি নিজে যেয়ে জিজ্ঞাসা করেন। তারপর সে খুঁজতে খুঁজতে মিস্টার লিকে পেয়েও যায় এবং তাকে ডাকতে থাকে, কিন্তু তারপর মিস্টার লি তাকে দেখে সেখান থেকে চলে যায়। তারপর দেখতে পাই দামি নিচে বসে কান্না করতেছিল। মিস্টার লি তাকে দূর থেকে দেখতেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তার কাছে যান। তখন মিস্টার লি বলেন, না, আমার এখানে থাকাই ভালো হবে। আমি যদি তার কাছে যাই তাহলে আস্তে আস্তে তারও আমার জন্য ফিলিংস চলে আসবে। তখনই লিও সেখানে আসে এবং দামিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই দামির কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে আর সে জানতে পারে যে মিস্টার লি এর অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই সে দৌড়ে হসপিটালে চলে আসে তার সঙ্গে দেখা করতে এবং তার পাওয়ার ব্যবহার করে তার জ্ঞান ফিরিয়ে আনে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মিস্টার লি তাকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর দামি বলে, না, আমি আর যাব না, আমি সবকিছু বুঝতে পেরেছি এবং অ্যাসিস্ট্যান্ট আমাকে সবকিছু বলে দিয়েছে। আর আমি যখন লিওর বাসায় গিয়েছিলাম আমি সবকিছু বুঝতে পেরেছি। তখন মিস্টার লি বলে, তাহলে কি তোমার ডেস্টিনেট যে পার্সন সেটা আমি? আর আমি বুঝতেও পেরেছি যে তোমার সোল লিওর সঙ্গে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। আর লিও তো এখানে বিলংই করে না, সে তো শুধু তোমার জন্য বেঁচে আছে। আর তোমার সোল যদি সেখানে চলে আসে তাহলে আমি তোমার কাছ থেকে কখনোই যাব না, কারণ তুমিই আমার ডেস্টিনেট পার্সন। আর তোমার কাছে যে ফেট আছে সেটা আসলে লিওর ফেট। তারপর আমরা দেখতে পাই যে সেই আন্টি ভালো মাস্টারের কাছে গিয়েছিল এবং এই ফেটের বিষয়ে জানতে চাই। তখন মাস্টার বলে, তুমি যা করতেছো তা একদমই ভালো হচ্ছে না। কিন্তু আন্টি রেগে যায় এবং সে মাস্টারের উপর ব্ল্যাক ম্যাজিক করেন। এরপর দামি লিওর মার সঙ্গে দেখা করতে চলে যায়। তখন লিওর মা সেখানে বসেছিল এবং দামিকে আসতে দেখে বলে, আমি যতক্ষণ না এগুলো চেঞ্জ করব এটা চেঞ্জ হবে না, এখানে তুমি যা ইচ্ছা করতে পারো। তারপর দামি তার ম্যাজিক ইউজ করে এবং সকল কিছু ফেলে দেয়। এখানে লিওর মাও নিচে পড়ে যায়। এখানে লিও সেখানে চলে আসে এবং সে সবকিছু জানতে পেরে যায়। তখন লিওর মা লিওকে বলে, এই সকল কিছু আমি শুধু তোমার জন্য করতেছি। এখানে লিও তার মাকে বোঝে এবং আন্টি সকল কিছু বুঝতে পারে। তারপর লিও দামির কাছে আসে এবং তাকে সরি বলে এবং বলে, তুমি মিস্টার লিকে যে বলে দিও আমি এবং আমার মা বাইরে চলে যাচ্ছি। তারপর মিস্টার লি সেখানে চলে আসে এবং দামিকে নিয়ে বাসায় চলে আসে। তারপর দামি মিস্টার লি এর পায়ের ট্রিটমেন্ট শুরু করে এবং মিস্টার লি এক এক করে হাঁটতে শুরু করে, কিন্তু মিস্টার লি নাটক করে দামির উপরই পড়ে যায়। তখন দামি বলে, আমার কেন জানি মনে হচ্ছে এইগুলো তুমি ইচ্ছা করে করতে। তখন লিও বলে, তাতে কি হয়েছে, তুমিও তো আমার উপর পড়ে গিয়েছিলে এবং আমাদের অ্যাক্সিডেন্টলি কিছু তো হয়েছিল। তখন দামি বলে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আবার কিস করি, এবং মিস্টার লিকে ধরে আবার কিস করে এবং এমন সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে গিয়েছে। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি এইরকমই ড্রামা চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।